হ্যালো এসএসসি স্টুডেন্টস, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি আজকে সরলরেখা টিপস অ্যান্ড ট্রিক্স এই সিরিজের এই ক্লাসটা পার্ট 2 নিয়ে আসলাম। প্রথম ক্লাসটা তোমাদের পার্ট 1 ছিল এবং পার্ট 2 নেওয়া আরো বাকি ছিল, তাই পার্ট 2 নিয়ে আজকে চলে আসলাম। পার্ট 2 এর প্রথম যে টাইপটা আছে টাইপ 7, টাইপ 7টা হলো লম্ব বান্ধবের সমীকরণ নির্ণয়। দুইটা দিয়ে দেয় এবং এই সংযোগ সরলরেখা লম্ব মানে লম্ব রেখার সমীকরণ কি হবে? একটি শর্ত আছে এটার জন্য x1 - x2 into x plus y1 - y2 into y is equal to half into x1 square plus y1 square minus x2 square y2 square। এবার এটা এরকম করে মনে রাখলাম এবং দিয়ে বুঝতে বিয়োগফল into x এবং দিয়ে প্লাস এবং দিয়ে কোটিতে বিয়োগফল into y is equals to half into 1 যেগুলো 1 আছে x1 y1 স্কয়ার প্রথম হয়ে যাবে, যোগ হয়ে যাবে, এখন বিয়োগ হয়ে x2 y2 স্কয়ার হবে। তাহলে তোমার মনে রাখতে হবে। তাহলে আমি রিকমেন্ডেশন হবে আমার রিকমেন্ডেশন হবে এটা মনে রাখার জন্য। এটা খুবই বড়, আবার এটা মনে থাকে না, সাধারণত মনে থাকে না। তাই আমরা কি করবো, আমরা এই জিনিসগুলো যেরকম করে করা যায় কিরকম করে বি স্থানাঙ্ক দেওয়া আছে অবশ্যই। তাহলে মধ্যবিন্দুর স্থানাঙ্ক বের করা একদম সহজ। বুঝতে গেলে যোগফল ভাগ 2 কোটি থেকে যোগফল ভাগ 2, এভাবে আমরা মধ্যবিন্দুর স্থানাঙ্ক বের করতে পারি। এবং এই ডাল তো বের করতে অবশ্যই পারবো। উপরে বাইরের পরিবর্তন, নিচে এক্স এর পরিবর্তন। একটি রেখা ডাল জানা আছে ডাল তো জানা নেই, কিন্তু আমার এক ডাল জানা থাকলে তো এটা তো লম্ব একটা ডাল তো বের করা অবশ্যই অনেক সহজ। জানা আছে এবং একটি বিন্দু জানা আছে ওই রেখার উপর, তাহলে ওই রেখার কি ওই রেখার সমীকরণ বের করা খুবই সহজ। তাহলে নাম এই রেখার ডাল এম প্রাইম এটা উল্টা এবং বিপরীত চিহ্ন বিশিষ্ট হবে, অবশ্যই হবে। তাহলে আমরা কি বলতে পারি, এখানে একটা ডাল দেওয়া আছে, এটা ডাল জানা আছে, মানে আমরা বের করে নিতে পারবো এবং বিন্দুটাও বের করে নিতে পারবো। তাহলে দুই বিন্দু আর ডাল জানা থাকলে রেখার সমীকরণ কি হবে, সূত্রটি হবে y minus y1 is equals to m into x minus x1। এই সূত্রটি আমরা ইউজ করতে পারি, এটা না করলেই চলবে। আশা করি বুঝতে পেরেছি এটা চাইলে যারা মনে রাখতে চাও, যারা একদম খুব তাড়াতাড়ি ম্যাথ করতে চাও, তারা চাইলে এটা মাথায় রাখতে পারো। তো আমার রিকমেন্ডেশন হবে এটা মাথায় না রেখে এই জিনিসগুলো আমরা যেভাবে করি সেভাবে করি না। আশা করি বুঝতে পেরেছি এই টাইপটা। পরে যে টাইপটা আছে সেটা হলো টাইপ 8। টাইপ 8টা হলো দুটি সরলরেখার সাথে বিদ্যমান সরলরেখার সমীকরণ নির্ণয়। ধরি একটি ফ্ল্যাট রেখা L1 সমান 0 আর একটি রেখা L2 সমান 0। L1 এর জায়গায় যেকোনো কিছু বুঝতে পারি, এই আকারে যেকোনো কিছু L1 এর জায়গায় বুঝতে পারি, আর L2 এর জায়গায় এই আকারে যেকোনো কিছু বুঝতে পারি। ওকে, তাহলে L1 এবং L2 দুটি রেখার সাথে বিদ্যমান সরলরেখা ধরি এটা একটা দুই রেখা সরলরেখা। এর সমীকরণ কি হবে, L1 প্লাস K L2 minus 0। কে এর মান যেকোনো কিছু আমরা জানি। এরপর তোমার শর্ত সাপেক্ষে এই রেখাটার কে এর মান বের করি, এই রেখাটার সমীকরণ বের করে ফেলতে পারবে। এটার জন্য টাইপ 8 তৃতীয় সরলরেখা সমীকরণ। শিক্ষার্থীরা, এরপরে টাইপ 9টা হলো কি, তিনটি রেখা সমবিন্দুগামী হলে তার শর্ত কি। ধরি একটি রেখা x প্লাস dy প্লাস c is equal to 0, আরেকটি রেখা dx প্লাস dy প্লাস f is equal to 0, আরেকটি রেখা sx প্লাস dy প্লাস p equal to 0। যদি এই তিনটি রেখা সমবিন্দুগামী হয় তাহলে x এর সহগ, y এর সহগ এবং ধ্রুবক এই তিনটা দিয়ে যে নির্ণয়টা করতে হবে। প্রথম কলমে x এর সহগ করো, দ্বিতীয় কলমে y এর সহগ করো, তৃতীয় কলমে ধ্রুবক গুলো। এরকম নির্ণয়টা মান যদি শূন্য হয় তাহলে এই তিনটি রেখা কি হবে, সমবিন্দুগামী হবে। এটা তোমাদের পরীক্ষায় চলে আসতে পারে। কিরকম, একটি রেখা দিয়ে দিল এরকম, মানে সব মান দেওয়া আছে, আর একটি রেখা দিয়ে সমান তিনটি রেখা দিয়ে দিল, কিন্তু যে কোনো একটি রেখা x অথবা y এর সহগ একটা a b c d এরকম করে দিয়ে দিল। তাহলে মনে বলছে এই তিনটি রেখা যদি সমবিন্দুগামী হয় তাহলে a b c এর মান কত, মানে যেটা দেওয়া থাকবে না, মানে যে সহগটার মান দেওয়া থাকবে না সেই সহগটা কত। এইভাবে তোমাদের এমসিকিউ আসতে পারে।
বিশেষ করে রুয়েট কুয়েটে এরকম এই ধরনের এমসিকিউ চলে আসতে পারে। তাছাড়া বুয়েটে আসতে পারে বলা যায় না। বুয়েটে তোমার রিটেন 10 নম্বর আসতে পারে। এই শর্ট প্র্যাকটিস করে তোমরা এই ম্যাথগুলো করতে পারবে। আশা করি বুঝতে পেরেছো। চলো পরের টাইপ দেখে নিই। তো শিক্ষার্থীগণ, এরপরে যে টাইপটা আছে সেটা হলো টাইপ 10, বিভিন্ন কেন্দ্র সংক্রান্ত সমস্যা। ত্রিভুজ বিভিন্ন কেন্দ্র সংক্রান্ত সমস্যা। প্রথমে যেটা আছে সেটা হলো বল কেন্দ্র। একটা ত্রিভুজ তিনটা শীর্ষবিন্দু দেওয়া আছে A B C, A স্থানাঙ্ক x1 y1, B স্থানাঙ্ক x2 y2, C স্থানাঙ্ক x3 y3। তাহলে বল কেন্দ্র বলতে কিভাবে আগে মধ্যমাত্রা নিয়ে সেটা দিবেন, মধ্যমাত্রা মধ্যমা কেমন লাগে কোন ত্রিভুজের শরীর থেকে এর বিপরীত হবে মধ্যবিন্দু সংযোগ সরলরেখা। কোন ত্রিভুজের শরীর থেকে এর বিপরীত হবে মধ্যবিন্দু সংযোগ সরলরেখা হলো মধ্যমা। মধ্যমাত্রার ছেদবিন্দু হলো মধ্যমাত্রা ছেদবিন্দু হলো বল কেন্দ্র। বল কেন্দ্র জি সমান হবে এই তিনটা শীর্ষে ভুজের যোগফল ডিভাইডেড বাই। আর কোটি হবে এই তিনটা শীর্ষে কোটির গুণ যোগফল ডিভাইডেড বাই 3। এভাবে তুমি সাইডে বল কেন্দ্র বের করে নিতে পারো। এরপরে আছে অন্তঃকেন্দ্র। অন্তঃকেন্দ্র কি কোন একটা ত্রিভুজের অন্তবৃত্তের কেন্দ্র। অন্তবৃত্তের কেন্দ্রে কিভাবে আগে কোন একটা ত্রিভুজের তিনটি কোণকে সমান 3 ভাগে ভাগ করার পরে এই 3 ভাগে ভাগ করার পরে এই কোণের প্রত্যেকটা কোণে সমদ্বিখণ্ডক সমূহ যে বিন্দুতে ছেদ করে, সমদ্বিখণ্ডক সমূহ যে বিন্দুতে ছেদ করে সেটা হলো অন্তঃকেন্দ্র। অন্তঃকেন্দ্র কিভাবে বের করে এক বাহু বিপরীত বাহু দৈর্ঘ্য a, b এক বিন্দু বিপরীত বাহু দৈর্ঘ্য a, b বিন্দু বিপরীত বাহু দৈর্ঘ্য b, c বিন্দু বিপরীত বাহু দৈর্ঘ্য c। ওকে, এবারে অন্তঃকেন্দ্র কিভাবে বের করে বুঝে ক্ষেত্রে পরীক্ষা দিচ্ছে নিচে তিনটা যোগফল হয়ে যায়। উপরে তিনটা যোগফল হয়ে যাবে, বাট এই তিনটার সাথে a b c এর সাথে কিছু গুণ হবে। এর সাথে বুঝে ক্ষেত্রে এর সাথে a বিন্দুর বুঝের গুণফল মানে x1, b এর সাথে b বিন্দুর বুঝের গুণফল x2, c এর সাথে c বিন্দুর বুঝের গুণফল x3। ওকে, একইভাবে কোটির ক্ষেত্রে কোটিগুলো গুণ হবে মানে y1 y2 y3। বুঝতে পারছো আশা করি। এরপর আছে লম্ববিন্দু। লম্ববিন্দু কি কোন একটা ত্রিভুজের শীর্ষবিন্দু এবং বিপরীত শীর্ষবিন্দু হতে বিপরীত বাহুর উপর অঙ্কিত লম্ব করে যে বিন্দুতে ছেদ করে এই শীর্ষবিন্দু এবং বিপরীত বাহুর উপর লম্ব। বিপরীত বাহুর উপর লম্ব মানে বিপরীত বাহুর উপর লম্বটি মানে যেটি লম্ব আঁকা হয় বিপরীত বাহুর উপর শীর্ষবিন্দু থেকে যেটি লম্ব আঁকা হয় সেই লম্বগুলো যে বিন্দুতে ছেদ করে ও সেটা হলো লম্ববিন্দু। ওকে, লম্ববিন্দু। এখানে দেখো এডি আর বিসি লম্ব, এডি আর বিসি লম্ব। তাহলে এডি এর ডাল এবং বিসি এর ডালের গুণফল হবে -1। ওকে, তাহলে এডি এর ডাল কত? এডি এর ডাল তো নিয়েছি আমরা লম্ববিন্দুটা হলো আলফা কমা বিটা। আমরা ধরে নিয়েছি লম্ববিন্দু আলফা বিটা। তাহলে এডি এর ডাল কত হবে? বুঝদহির কোটি থেকে বিয়োগফল বিটা -0, বুঝদহির বিয়োগফল আলফা -5 যোগ বিসি এর ডাল কি হবে? কোটি থেকে বিয়োগফল বুঝদহির বিয়োগফল। এরপরে আমরা এই সমীকরণটা পেয়েছি 1 নম্বর সমীকরণ। এটা 1 নম্বর সমীকরণ। আলফা প্লাস 3 বিটা ইজ ইকুয়ালস টু 5। আলফা প্লাস 3 বিটা ইজ ইকুয়ালস টু 5। এভাবে আমরা সমীকরণটা দেখি। আবার বিই AC এর উপর লম্ব, বিই লম্ব AC, অর্থাৎ বিই এর ডাল এবং AC এর ডালের মান হবে -1। ক্যালকুলেশন করে আমরা আরেকটা সমীকরণ পেয়েছি, সেটা হলো আলফা -3 বিটা ইজ ইকুয়ালস টু 5। এই দুটি সমীকরণ যদি সমাধান করি তাহলে আলফা বিটার মান বের হয়ে যাবে। আলফা বিটাই হলো লম্ববিন্দু ওর মান কি হবে? 5,0। আশা করি বুঝতে পেরেছ। এরপরে টাইপ 10 এর যে সাব টাইপটা আছে সেটা হলো পরিকেন্দ্র। একটি ত্রিভুজের তিনটি শীর্ষবিন্দু দেওয়া থাকলে পরিকেন্দ্র বের করার একটা নিয়ম আছে। তখন আমাদেরকে জানতে হবে পরিকেন্দ্রটা কি। পরিকেন্দ্র হলো বাহুদ্বয়ের লম্ব সমাধিখণ্ডকের ছেদবিন্দু। এই বাহু লম্ব সমাধিখণ্ডক এটা, আর এই বাহু লম্ব সমাধিখণ্ডক এটা। এই দুটি লম্ব সমাধিখণ্ডকের ছেদবিন্দু হলো পরিকেন্দ্র ও আমাদের অভিক্ষেপ। যেহেতু লম্ব সমাধিখণ্ডক এর বিএসসি এর সমাধিখণ্ডক হলো এটা, তাহলে বি হলো বিসি এর মধ্যবিন্দু। বিসি মধ্যবিন্দু বের করার সূত্র অনুযায়ী আমরা বিসি এর মধ্যবিন্দু ডি বের করে গেলাম। ডি হলো 7,3। এসি এর লম্ব সমাধিখণ্ডক এটা, তাহলে মধ্যবিন্দু ই হলো 8,1। আমরা মধ্যবিন্দু বের করার সূত্র জানি, সেই অনুযায়ী আমরা বের করে ফেললাম। এখানে বের করে ফেলছি, ঠিক আছে। কিন্তু আমাদের এই দুটি রেখার
আমার সমীকরণ যদি জানা থাকে তাহলে আমরা অবশ্যই এই দুটি রেখার ছেদ বিন্দু অর্থাৎ লম্ব বিন্দু মানে পরিকেন্দ্র বের করে ফেলতে পারবো। এই দুটি রেখার সমীকরণ জানা থাকবে। সমীকরণ কিভাবে বের করবো? যেহেতু একটি বিন্দু জানা আছে, রেখাগুলোর উপর একটি বিন্দু আমাদের জানা আছে, শুধু ডাল বাই কলটা হচ্ছে, তাহলে শুধু বের করা সহজ। বিসি রেখাটা যদি জানা থাকে তাহলে ওডি রেখাটা বের করা সহজ, কারণ ওডি বিসি এর উপর লম্ব। বিসি রেখাটা বের করে ওডি রেখাটা বা ডিও রেখাটা বের করে ফেলছি। ডিও রেখাটা বের করে ফেলতে ওডি রেখার সময় একটি সাধারণ রেখার একটি বিন্দু দেওয়া আছে যেখানে এবং ডাল দেওয়া আছে, সেখানে আমরা সমীকরণ রেখা y minus y1 is equal to m into x minus x1. এখানে 1 x minus x2 হলো 7x3 মানে 7 হলো x1, 3 হলো y1, 3 y1 minus 1। এভাবে বের করে ফেলতে পারবো। এভাবে আমরা সমীকরণ পাবো। এটা হলো সেই সমীকরণটা। ধৈর্য AC এর উপর লম্ব যেহেতু OE যেহেতু AC এর উপর লম্ব, AC এর উপর যেহেতু OE লম্ব, সেহেতু আমরা OE এর সমীকরণ বের করে ফেলবো। এটা 2 নম্বর সমীকরণ। যদি সমাধান করি, সমাধান করলে x এর মান 22, y এর মান 15, অর্থাৎ ওমেগা স্থানাঙ্ক ওমেগা স্থানাঙ্ক 22,5। আশা করি বুঝতে পেরেছ। এভাবে টাইপ 10 শেষ হলো। চলো অন্য টাইপে চলে যাই। শিক্ষার্থীগণ, এরপর আছে টাইপ 11। টাইপ 11টা হলো দুটি রেখার মধ্যবর্তী কোণ নির্ণয়। দুটি রেখা দেওয়া আছে, মনে করো এটা একটা রেখা, এটা একটা রেখা, এটার ডাল দেওয়া আছে মন, এটা ডাল দেওয়া আছে, ডাল না দেওয়া থাকতে পারে। তুমি লেখা থেকে ডাল বের করা সহজ, ডাল বের করা অবশ্যই তোমরা পারো আশা করি। M1 ডাল আর এটা ডাল হবে, দুটি রেখা M1 M2 ডাল। ওকে, এদের মধ্যবর্তী কোণ ধরে নিয়ে থিটা, এর মধ্যবর্তী কোণ থিটা। থিটা হলে tan θ ইকুয়াল টু প্লাস মাইনাস M1 minus M2 divided by 1 plus M1 M2। যদি এই রাশিটার মান পজিটিভ আছে তাহলে এটা হবে সূক্ষ্মকোণ, আর এই রাশিটার মান যদি নেগেটিভ আছে তাহলে এটা হবে স্থূলকোণ। অর্থাৎ যদি পজিটিভ হয় তাহলে এই কোণটা বের হবে, এটা সূক্ষ্মকোণ। আর যদি নেগেটিভ হয় তাহলে এই কোণটা বের হবে। আশা করি বুঝতে পেরেছ। চলো পরের টাইপে চলে যাই। শিক্ষার্থীরা এরপরে যে টাইপটি আছে সেটা হলো টাইপ 12। দুটি সরলরেখার মধ্যবর্তী কোণের সমাধিকোণটা নির্ণয়। দুটি সরলরেখা দেওয়া আছে, একটি হলো a1x plus b1y plus c1 equal to 0, আরেকটি সরলরেখা দেওয়া আছে a2x plus b2y plus c2 equal to 0। এই দুটি সরলরেখার মধ্যবর্তী কোণের সমাধিকোণ এর সূত্র হলো a1 প্রথম রেখাটি উপরে লিখে দিবে, এরপরে x আর y এর সহগগুলো বর্গের যোগফল, এরপরে x equal to প্লাস মানে দ্বিতীয় রেখাটি উপরে লিখে দিবে, এরপরে নিচে এই দ্বিতীয় রেখাটি x ও y এর সহগের বর্গের যোগফল প্লাস মাইনাস হবে। এই রাশিটা এটা যদি a1 a2 কখন কোনটা হবে, এখন কথা হচ্ছে কখন কোনটা হবে, অর্থাৎ এই স্থূলকোণটা মানে এই সরলরেখাটা সূক্ষ্মকোণের সমাধিকোণটা নাকি স্থূলকোণের সমাধিকোণটা, এটা আমাদের বের করতে হবে। এইটা বের করার বাকি এই রাশিটা অর্থাৎ a1 a2 প্লাস b1 b2 অর্থাৎ x এর সহগ বিটা যোগফল প্লাস y এর সহগ বিটা যোগফল। এই রাশিটার মান যদি পজিটিভ হয় তাহলে পজিটিভ নিলে স্থূলকোণ সমাধিকোণ পাওয়া যাবে, নেগেটিভ নিলে সূক্ষ্মকোণের সমাধিকোণ পাওয়া যাবে। যদি এই রাশিটার মান নেগেটিভ আসবে তাহলে পজিটিভ নিলে সূক্ষ্মকোণের সমাধিকোণটা পাওয়া যাবে, নেগেটিভ নিলে স্থূলকোণের সমাধিকোণটা পাওয়া যাবে। এটা হলো কনসেপ্ট। এটা ইউজ করে তোমরা করতে পারবে। আশা করি বুঝতে পেরেছো। এবার আরেকটা ম্যাথ আছে, সেটা হলো আলফা ও বিটা বিন্দুধারী কোণের সমাধিকোণ। আলফা ও বিটা বিন্দুধারী কোণের সমাধিকোণটা কোনটা হবে? আলফা ও বিটা এই কোণের মাঝখানে থাকতে পারে, আলফা ও বিটা এই কোণের মাঝখানে থাকতে পারে, অর্থাৎ আলফা ও বিটা স্থূলকোণের মাঝখানে থাকতে পারে, সূক্ষ্মকোণের মাঝখানেও থাকতে পারে। এবার কোনটা হবে আমাদের এটা বুঝতে হবে, তাই না? কোনটা হবে এটা বুঝতে হবে। কি আমরা কিভাবে বুঝবো? প্রথম রেখাটা কি আলফা বিটা দ্বারা সিদ্ধ করে দিচ্ছি, দ্বিতীয় রেখাটাকে আলফা বিটা দ্বারা সিদ্ধ করবো। এই দুটো সিদ্ধকৃত মানকে গুণ করে দিব, গুণ করার পরে যে রাশিটার মান আসবে সে মানকে পজিটিভ করে, তাহলে আমরা পজিটিভ নিয়ে এখানে পজিটিভ নিয়ে কি হবে, পজিটিভ নিয়ে আমরা আলফা বিটা নির্ধারিত কোণের সমাধিকরণ পেয়ে যাবো। নেগেটিভ আসলে নেগেটিভ নিয়ে আলফা বিটা নির্ধারিত কোণের সমাধিকরণ পেয়ে যাবো। আশা করি বুঝতে পেরেছেন। এটাই ছিল টাইপ 12। ওকে, তো শিক্ষার্থীরা এরপরে টাইপ 13টা হলো প্রতিবিম্ব। প্রতিবিম্ব দুই ধরনের হয়, একটা বিন্দু সাপেক্ষে বিন্দু আর একটা রেখার সাপেক্ষে বিন্দু অথবা রেখার সাপেক্ষে বিন্দু। সরি একটা হলো বিন্দু সাপেক্ষে বিন্দু আর একটা হলো রেখার সাপেক্ষে রেখা অথবা রেখার সাপেক্ষে বিন্দু। ওকে, রেখার সাপেক্ষে বিন্দু, রেখার সাপেক্ষে বিন্দুটা আমি দেখাচ্ছি ডায়াগ্রাম। প্রথমে বিন্দু সাপেক্ষে বিন্দু দেখাবো। একটি বিন্দু এ, এটার সাপেক্ষে পি, এর প্রতিবিম্ব কত? এই প্রতিবিম্ব কত, তাই না? এই সাপেক্ষে পি এর প্রতিবিম্ব কত? পি এর প্রতিবিম্ব কত হচ্ছে পি প্রাইম।
পি প্রাইম, অর্থাৎ এ হবে পি পি প্রাইমের মধ্যবিন্দু অবশ্যই মধ্যবিন্দু। এদিকে যতটুকু হবে এদিকে ততটুকু, কারণ প্রতিবিম্ব যেহেতু পি এর প্রতিবিম্ব এ থেকে যত দূরে পি বিন্দুর এ থেকে তত দূরে হবে, অর্থাৎ এ পি পি প্রাইমের মধ্যবিন্দু। মধ্যবিন্দু অর্থাৎ বুঝছো। এরপরে আমাদের পি প্রাইমটা বের করতে হবে। ওকে, বি থেকে এতে আসতে 5 থেকে 2 হয়ে গেছে, অর্থাৎ 3 কমে গেছে। বি থেকে এটা আসতে বস 3 কমে গেছে। এ থেকে বি প্রাইম থেকে 3 কমে যাবে, 2 থেকে 3 কমে গেলে মাইনাস 1। ওকে, বি থেকে এ প্রাইম এটা আসতে, বি থেকে এটা আসতে কোটি 4 কমে গেছে, কোটি 4 কমে গেছে। এ থেকে বি প্রাইমের সাথে কোটি 4 কমে যাবে, অর্থাৎ 4 থেকে 4 কমে গেলে 0। এইভাবে পি এর প্রতিবিম্ব বের করে দেওয়া যাবে, পি এর প্রতিবিম্ব পি প্রাইম। এরপর এটার সাথে কি এটা প্রতিবিম্ব, এটার সাথে কি এটা প্রতিবিম্ব। চলো লিখি দিয়ে এটি একটি রেখা, এই রেখাটা হলো a1x প্লাস b1y প্লাস c1 is equal to 0। এই রেখার সাথে কি a2x b2y প্লাস c2 সমান 0 এর প্রতিবিম্ব বের করতে হবে। আমরা রেখা দেখে বলে দিতে পারি এটার কত, এটা আমরা বের করে নিতে পারি। এটা ধরে নিই সেম, এইটা ধরে নিই সেম, যেহেতু আমরা রেখা দেওয়া আছে এটা বের করা সহজ। যেহেতু দুইটা রেখা দেওয়া আছে এদের সাথে কিন্তু বের করা সহজ, ক্যালকুলেটর দিয়ে টাইপ করে বের করে দিতে পারবো অবশ্যই, মোটিভ করতে পারবা। এটার প্রতিবিম্ব যেহেতু এটার প্রতিবিম্ব এটা, যেহেতু সেহেতু এই কোণটা সমান এই কোণ, অর্থাৎ এই সময় এটা সমান হবে। অর্থাৎ এই রেখার সাথে এটা যত কোণ হেরে আছে এই রেখার সাথে তার প্রতিবিম্ব সেম কোণ হেরে থাকবে, সেম কোণে হেরে থাকবে। অর্থাৎ দুইটা সমান দুইটা, tan থিটা সমান tan থিটা। আমরা শিখেছিলাম কিছুক্ষণ আগে দুইটা রেখার মধ্যবর্তী কোণ tan থিটা সমান কত, tan থিটা সমান আমরা প্রথমে এই দিক থেকে আসবো, দিক থেকে আমরা হিসাব করবো m1 minus m2 divided by 1 plus 1 into এই রেখা এই থিটার জন্য। তারপর এই থিটার জন্য ধরে সেই রেখাটা m3 ধরে নিচ্ছি। ওকে, m2 minus m3, অর্থাৎ এই দিক থেকে আসবো m2 minus m3 divided by 1 plus m2 m3। এখানে m1 m2 এর মান জানা আছে, শুধু m3 এর মান জানা। এখান থেকে m3 এর মান আমরা বের করে ফেলতে পারবো। এই বের করে ফেলতে পারলে অবশ্যই সহজ হয়ে গেছে। এই রেখা সমীকরণ বের করা, এই রেখাটা বের করে ফেলছি m3 বের করে ফেলছি, আর এর মান তো জানা আছে, কারণ এই দুটা রেখা জানা থাকলে এর মান জানা খুবই সহজ। ক্যালকুলেটর দিয়ে আমরা এর মান বের করে ফেলতে পারি। একটি রেখা একটি বিন্দু দেওয়া আছে, এই রেখাটি বিন্দু দেওয়া আছে এবং একটি ডাল দেওয়া আছে, ডাল দেওয়া থাকলে বিন্দু দেওয়া থাকলে বের করা খুবই সহজ। y minus y1 equals to m into x minus x1 সূত্র দিয়ে আমরা রেখার ডাল অর্থাৎ প্রতিবিম্ব বের করতে পারি, অর্থাৎ এই রেখার প্রতিবিম্বটা বের করে ফেলতে পারবো। এরপরে এই রেখার সাথে রেখার ক্ষেত্রে কিছু সাবটেন আছে, সাবটেনটা কি, যদি কোনো রেখার প্রতিবিম্ব এক অক্ষের সাপেক্ষে বের করতে পারি, দুই সাপেক্ষে এক অক্ষের সাপেক্ষে, তাহলে y এর স্কয়ার মাইনাস y। কোনো রেখার প্রতিবিম্ব আর বিন্দুর প্রতিবিম্বের ক্ষেত্রে কোনো বিন্দুর প্রতিবিম্ব বের করতে পারলে এক অক্ষের সাপেক্ষে, যদি কোনো বিন্দুর প্রতিবিম্ব বের করতে পারে এক অক্ষের সাপেক্ষে, তাহলে y এর স্কয়ার y হয়ে যাবে। y অক্ষের সাপেক্ষে হলে x এর স্কয়ার মাইনাস x হয়ে যাবে, y এর স্কয়ার মাইনাস y, x এর স্কয়ার মাইনাস x। যদি x সমান 1 এই রেখার সাপেক্ষে কোনো বিন্দু বা রেখার প্রতিবিম্ব বের করতে পারে, তাহলে আমরা x ও y কে ইন্টারচেঞ্জ করে দেবো, অর্থাৎ x এর স্কয়ার y এর স্কয়ার x। আশা করি বুঝতে পেরেছি। এটা খুব ইম্পর্টেন্ট, এটা একাডেমিকে না আসে না, তবে এক বছরে প্রায়শই আসতে দেখা যায়। তাহলে চলো পরের টাইপে চলে যাই। এটা সরলরেখার শর্ট টিপস অ্যান্ড ট্রিক্স। এই ক্লাসের যে লাস্ট টাইপটা আছে সেটা হলো 14। এটা হলো সমান্তরাল হলো লম্ব হওয়ার শর্ত। দুটি রেখা সমান্তরাল হওয়ার শর্ত কি, ধরো একটি রেখা a1x plus b1y plus c1 equal to 0, একটি রেখা a2x plus b2y plus c2 equal to 0। তাহলে এই দুটি রেখা সমান্তরাল হওয়ার শর্ত কি, x এর সহগ অনুপাত is equal to y এর সহগ অনুপাত is equal to ধ্রুবকের অনুপাত। এটা দিয়ে অনেক ম্যাথ আসে, আসলে অবশ্যই তোমরা মারা যায় না। এরপর আছে লম্ব হওয়ার শর্ত, দুটি রেখা লম্ব হওয়ার শর্ত। একটি রেখা a1x plus b1y plus c1 equal to 0, একটি রেখা a2x plus b2y plus c2 equal to 0। এই দুটি রেখা পরস্পর লম্ব হয়, তাহলে আমরা কি জানি, দুটি লম্ব হলে দুটি জারের গুণফল -1। এটা কি মান করে প্রথম m1 এর মান x মাইনাস x এর সহগ করে নিচে y এর সহগ, আর m2 এর মান মাইনাস উপরে x এর সহগ নিচে y এর সহগ। এভাবে আমরা বের করে দিচ্ছি m1 এর মান এটা, m2 এর মান এটা। এরপর আমরা ক্যালকুলেশন করে এই শর্তটা দিচ্ছি, অর্থাৎ লম্ব হওয়ার শর্ত x এর সহগের যে গুণফল প্লাস y এর সহগের গুণফল is equals to 0। এটা হলো লম্ব হওয়ার শর্ত, আর এটা হলো সমান্তরাল হওয়ার শর্ত। এই ছিল তোমাদের সরলরেখা টিপস অ্যান্ড ট্রিক্স এই ক্লাসটা, এই সিরিজটা। ম্যাথ টিপস অ্যান্ড ট্রিক্স এই সিরিজে এরপরের ক্লাসটি হবে বৃত্ত নিয়ে। বৃত্তের উপর আমার জানা সকল টিপস অ্যান্ড ট্রিক্স তোমার সাথে শেয়ার করবো। তোমরা বন্ধুদের সাথে এই ক্লাসটা পার্ট 1 আর পার্ট 2টা বেশি বেশি শেয়ার করে দিবে, যেন অন্য সব বন্ধুরাও এই সুন্দর সুন্দর টিপস অ্যান্ড ট্রিক্সগুলো জেনে নিতে পারে।
আশা করি আমার পাশে থাকবে তোমরা, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবে এবং ডিসক্রিপশন বক্সে আমার ফেসবুক পেজের লিঙ্কটা দিয়ে দিব। আমার ফেসবুক পেজে তোমাদের সাথে অনেক নোট শেয়ার করবো ইনশাল্লাহ। আমার পার্সোনাল তোমার ফেসবুক আইডি লিঙ্কটাও তোমাদের ডিসক্রিপশনে দিয়ে দেবো। তোমরা চাইলে আমাকে পার্সোনালি ইনবক্সে যোগাযোগ করতে পারো, আমি যথাযথ চেষ্টা করবো তোমাদের আনসার দেওয়ার জন্য। তাহলে তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে পরের ক্লাসে বৃত্ত নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো। আল্লাহ হাফেজ।